নমস্কার, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক অংশুমান কর। স্যার, প্রথমেই হাউতে আপনাকে স্বাগত। স্যার, এই যে গ্রুপ ডি, গ্রুপ সি, এই যে ভাতা চালু করা হলো, তাতে কি আগামী প্রজন্ম বা এই প্রজন্ম যারা রয়েছে তারাও শিক্ষকতা পেশা থেকে শুরু করে যে নন টিচিং স্টাফ যারা আগ্রহ প্রকাশ করবে এবং তার ভবিষ্যৎটা কি খুব উজ্জ্বল বলে আপনি মনে করেন? একেবারেই না। এই কাজটা আমি বলছি, আমি আমার একটা লেখায় বলেছিলাম যে সেটা সম্ভব ছিল, আইনিভাবে সম্ভব ছিল বলে আমার মনে হয়েছিল, যে যদি সুপ্রিম কোর্টের ওই রিভিউ পিটিশনের উত্তরে যখন ওরা বললেন যে শিক্ষকদের যারা টেন্টেড নন তাদের ডিসেম্বর পর্যন্ত কাজ করার সুবিধা দেওয়া হলো, তার আগে আমি বলেছিলাম যে এদের যেহেতু টেন্টেড নন বলে মানে নিশ্চিত হতে পারছেন না সুপ্রিম কোর্ট, এবং সেই জন্য একটা ছাড় দিয়েছেন, কাজেই এদের একটা আমরা কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট করতে পারি, কিন্তু সেটা খুব সম্মানজনক আর্থিক মানে আর্থিক আমি বলবো সাম্মানিক দেওয়ার পরিবর্তে। কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডিদের যে অর্ডার, তাতে এই রকম কোনো জায়গা কিন্তু সুপ্রিম কোর্ট রাখেনি। বরং রিভিউ পিটিশনের যে অর্ডার, তাতে খুব পরিষ্কার করে সুপ্রিম কোর্ট বলেছে যে সি এবং ডি এদের নিয়োগে দুর্নীতির পরিমাণ এত বেশি যে এদের জন্য এরকম কোনো সাময়িক সুরাহা সুপ্রিম কোর্ট দিতে পারছে না। সেখানে দাঁড়িয়ে এদেরকে এই রকম ভাতা দেওয়া, এটা তো আইনের বিরুদ্ধে যাওয়া হয়েছে বলেই আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আমি আবার বলছি, আমি আইনজীবী নই, যেমন বলছিলাম নির্বাচন বিশ্লেষক নই, কিন্তু আমার সাধারণ বুদ্ধিতে বলে এটা একটা আইন বিরোধী কাজ হয়েছে এবং এটাকে ইমপ্লিমেন্ট করা মুশকিল হবে। এবং এটা ওরা চানুনি, যারা যোগ্য সি এবং ডি শিক্ষাকর্মীদের মধ্যে যারা যোগ্য, তারাই 20-25 হাজার টাকা চানুনি। তো মানে এটা তো একদম একদম মানে সম্মানজনকও নয়। তাদের যা মাইনে, 20,000 টাকা হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে। এবং আজকে আমি খবর কাগজে পড়লাম যে তারা অনেকে স্কুলে যাচ্ছেনও না, এই আশ্বাস দেওয়ার পর যাবেনও না বলেছেন। শিক্ষাক্ষেত্রের সামগ্রিক চিত্রটা খুব খুব ইংরেজিতে যাকে আমরা বলি ব্লিক। তার কারণ আমি নিজে দেখছি, যেহেতু আমি একটি বিশ্ববিদ্যালয়ে পড়াই, উচ্চশিক্ষার শেষ স্তরটির সঙ্গে যুক্ত আছি। অনেক ছাত্রছাত্রী আমরা আগে দেখতাম যখন একটা ধারাবাহিকভাবে এসএসসি হতো, তারা শিক্ষকতাকে, স্কুল শিক্ষকতাকে তাদের আদর্শ বলে মনে করতো এবং চাকরি পেতও। তারা আজকে মনেই করে না। আমরা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে দেখছি একটা বিপুল সংখ্যক আজকে চেষ্টা করছে নানা ধরনের কেন্দ্র সরকারের চাকরি যেগুলো যেগুলো আছে টিম টিম করে চলছে, ব্যাংক সেক্টরের ব্যাংকের চাকরি, ক্লার্কশিপের পরীক্ষা যেখানে যেখানে এখনও হচ্ছে, এই সমস্ত পরীক্ষায় তারা বসে যাচ্ছে। তো এবং প্রাইভেট সেক্টর একটা বিরাট বড় অংশের আমাদের ছাত্রছাত্রী গত কয়েক বছরে প্রাইভেট সেক্টরের নানা কাজের সঙ্গে যুক্ত হয়েছে। তো বোঝাই তো যাচ্ছে যে তারা শিক্ষকতাকে আর প্রথম পছন্দ হিসেবে রাখছে না, স্কুল শিক্ষকতাকে বিশেষ করে ভরসা পাচ্ছে না, তারা ভরসা পাচ্ছে না। এই সরকার এই এই বার্তাটা দিতে পেরেছে যে তুমি আগে মনে করো তো যে সরকারি চাকরি একবার পেলে যায় না, এই সরকার এই মানে আগুনে পড়ে না, জলে ডোবে না, এরকম মনে করা হতো। এই সরকার এই বার্তাটা দিতে পেরেছে যে তুমি যদি সরকারি চাকরি করো, যে কোনো সময় তোমার চাকরি কিন্তু চলে যেতে পারে। তাহলে স্যার, কোথাও গিয়ে আমি বলছি 2011-এর পর আমরা স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য এত যে দুর্নীতি দেখলাম, তাহলে সেটাকে ভাতা দিয়ে আটকে আবার ভালো ফলাফল করা যায়, এটাই কি রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার বার্তা দিতে চাইছেন আমাদের? না, আমার তো সেটাই মনে হয়। ভাতা দিয়ে আটকে আমি বলবো না। আমি যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটার সম্পূর্ণ বিরোধী নই, বা সবুজ সাথী সাইকেল প্রকল্পটার সম্পূর্ণ বিরোধী আমি নই। ভাতা দিয়ে আটকে আমি বলবো না, এটা হয়তো প্রথম থেকেই পরিকল্পনার মধ্যে ছিল। কিন্তু উনি বাকি যে অংশগুলো রয়েছেন, সমাজের বাকি যে অংশগুলো, তাদের কথা খুব একটা মনোযোগ দিয়ে ভাবছেন বলে তো আমার মনেই হচ্ছে না। বিশেষ করে যুব সম্প্রদায়ের কথা, শিক্ষিত যুব সম্প্রদায়ের কথা ভাবছেন বলে তো আমার মনেই হচ্ছে না। তার কারণ হচ্ছে আবার ওই ভোটের অঙ্ক। ওই যে একটু আগে আমি যেটা বলছিলাম, যে এরা যদি আমরা ভোটের পার্সেন্টেজ দেখি, শতকরা ভাগ দেখি, তাহলে এই অংশটা শিক্ষিত, উচ্চশিক্ষিত যুব সম্প্রদায়, এটা খুব সামান্য অংশ। তাদের ভোট আসলে ভোটে জেতার ক্ষেত্রে খুব একটা বড় ফ্যাক্টর নয়, যে কারণেই এদেরকে ধারাবাহিকভাবে ইগনোর করতে এই সরকার পারছে। না হলে কিন্তু কিন্তু এটা একটা ক্ষতি হচ্ছে। সেটা আমি আমার একটা লেখায় লিখেছিলাম। সেটা হচ্ছে এই যে উচ্চশিক্ষাকে ধারাবাহিকভাবে অবহেলা করা হচ্ছে, আমি শব্দটাই ব্যবহার করছি, অবহেলাই করা হচ্ছে রাজ্যে। না হলে তারা আরও যত্নবান হতেন, আরও সিরিয়াস হতেন, এবং এই সমস্ত ঘটনা একেবারেই আমাদের রাজ্যে ঘটতো না। এর একটা সুদূর প্রসারী প্রভাব কিন্তু পড়বে। তাৎক্ষণিকভাবে ভোট বাক্সে এটা কোনো প্রভাব ফেলবে না। সেখানে ওই যে সমস্ত জনকল্যাণমুখী প্রকল্পগুলো আছে, তার অভিঘাত অনেক বেশি হবে বলেই আমার বিশ্বাস। কেননা সেই অংশের মানুষই আমাদের দেশে বেশি, আমাদের রাজ্যেও বেশি।
কিন্তু শিক্ষা যদি দুমড়ে যায়, তার পরিকাঠামো যদি দুমড়ে যায়, শিক্ষা ব্যবস্থার উপর যদি আঘাত নেমে আসে, তাহলে একটা জাতি দীর্ঘদিন তার সাংস্কৃতিক, মেধাবী এবং সামাজিক যে উচ্চতা তাকে ধরে রাখতে পারে না, কিছুতেই পারে না। পশ্চিমবঙ্গ এবং বাংলা যে এগিয়েছিল তার একটা বড় কারণ ছিল কিন্তু আমাদের এই মানে শিক্ষার জগৎটাকে আমরা খুব আদর করে, যত্ন করে লালন পালন করেছিলাম। তার প্রভাব পড়তো অন্যান্য ক্ষেত্রে। মাথা উঁচু করে অন্য রাজ্যে যখন আমরা যেতাম, আমরা যেতে পারতাম। আজ যেতে পারি না, যেহেতু আমার কর্মক্ষেত্রটা শিক্ষার, যেতে পারি না। সেখানে নানা রকমের প্রশ্ন ছুটে আসে যে তোমাদের আপকা বাঙ্গাল ऐसा था, ऐसा क्यों हो गया, কী বলবো এই প্রশ্নের উত্তরে। তো যে কারণে আমার নিজের ধারণা হচ্ছে যে এই সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী উচ্চশিক্ষিত যুব সম্প্রদায়ের কথা খুব যত্ন দিয়ে ভেবেছেন, এটা নয়। আমি অনুরোধ করব, যদি তারা এই ইন্টারভিউ দেখেন, আদৌ দেখবেন কিনা আমি জানি না, যে এদের কথা একটু যত্ন করে ভাবুন। এবার এদের কথা একটু যত্ন করে ভাবুন। না ভাবলে কিন্তু পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে না, কিছুতেই এগিয়ে যাবে না। এর ফলাফল খুব খারাপ হতে বাধ্য, খুব খারাপ হতে বাধ্য। ইতিমধ্যেই অনেক রাজ্যে আমরা যখন নানা কনফারেন্সে যাই, নানা বক্তৃতা করতে যাই, তখন বাংলার শিক্ষা ব্যবস্থা নিয়ে হাসাহাসি করা হয়। হাসাহাসির স্তরেই এটা সীমাবদ্ধ থাকবে না। আমরা শিক্ষারও নানা যে প্যারামিটার্স আছে সেখানে প্রথমে পেছোতে শুরু করেওছি, এবং তারপর অন্যান্য জায়গাতেও তার প্রভাব গিয়ে পড়বে, অনিবার্য। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে উচ্চশিক্ষা ক্ষেত্র এবং উচ্চশিক্ষিত যুবকদের কথা বিশেষ করে ভাবুন, যেমন আপনি মায়ে বোনেদের কথা ওই লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে ভেবেছেন।